সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের আওয়ার ডেমোক্রেসিতে আমেরিকা এবং আমেরিকার বাইরের বিভিন্ন বিষয়ে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব বরাবরের মতো। এবং শুরু করব নিউ ইয়র্কের জোহরান মামদানি মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার পর নেওয়ার সঙ্গে সঙ্গে যেমন অনেকের প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি তার সামনে এসেছে অনেক বড় চ্যালেঞ্জও। সেটি আলোচনা থাকবে। তার নীতি এবং অগ্রাধিকার শুধু নিউ ইয়র্ক শহর নয়, ডেমোক্রেটিক পার্টির বৃহত্তর দিক নির্দেশনাতেও কি প্রভাব ফেলতে পারে কিনা সেটিও আমরা আলোচনায় দেখব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা আরও আলোচনা করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত বছরের অর্জন হিসাবে তিনি কি তুলে ধরেছেন, সমালোচকদের মতে কোথায় তিনি ব্যর্থ, এবং অর্থনীতি, মুদ্রাস্ফীতি, ট্যারিফ, অভিবাসন এবং পররাষ্ট্রনীতি নীতিতে তার পদক্ষেপগুলো আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কিভাবে প্রভাব ফেলতে পারে। আর তার এই যে তার জনপ্রিয়তার পারদ নিচে নেমে যাচ্ছে, রিপাবলিকান পার্টিকে কি এটি প্রভাবিত করবে, এবং ট্রাম্প কি এখনো রিপাবলিকানদের জন্য সম্পদ নাকি দায় হয়ে দাঁড়িয়েছেন, লায়াবিলিটি যেটি আমরা বলি, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেটিও আলোচনায় থাকবে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা আলোচনা করব। ট্রাম্পের আলোচনায় অবশ্যই চলে আসবে সেটি গাজা, ভেনেজুয়েলা সব, আমেরিকার পররাষ্ট্রনীতি এবং এইসব বিষয়, আমেরিকার অবস্থান নিয়ে বিশ্বে আমেরিকার ভাবমূর্তি এবং কিভাবে তা প্রভাবিত হচ্ছে। এছাড়াও আমরা একটি অংশ নজর দিব বাংলাদেশ নির্বাচন, বাংলাদেশ ভারত সম্পর্ক, এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী বছর তার সম্ভাব্য প্রভাব নিয়ে। আগামী বছর বলতে কদিন পর, ফেব্রুয়ারির কথা বলছি। কাজেই এই সমস্ত বিষয় আমাদের আলোচনা থাকবে আজকের আওয়ার ডেমোক্রেসিতে। চলুন তাহলে শুরু করি। এবং এই আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন লেখক, গবেষক, সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। অনেকদিন পর আপনাকে পেলাম, অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলুন তাহলে আপনার সাথেই শুরু করি আজকে। জোহরান মামদানি এখন নবনির্বাচিত মেয়র, এবং অনেকেই গতকাল বেশ কয়েকটি এক্সিকিউটিভ অর্ডার উনি স্বাক্ষর করেছেন, এবং তার মধ্যে একটি অন্যতম হচ্ছে অ্যান্টাইসেমিটিক নিয়ে ইসরায়েলের সরকার খুব অখুশি এই ব্যাপারটিতে। ওকে, সো হোয়াট আর দ্য বিগেস্ট অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস আপনি দেখেন মামদানি when he has stepped into the city hall? জি, ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। ধন্যবাদ আমার প্রিয় একজন আলোচক হাসান ফেরদৌস ভাই, এবং শুভ নববর্ষ সবাইকে। ডেফিনেটলি আমরা দেখলাম যে জোহরান মামদানি মেয়র হিসাবে ফাইনালি শপথ নিয়েছেন। তো আমরা যদি দেখি যে জোহরান মামদানিকে যারা ভোট দিয়েছে, তাদের যেই প্রত্যাশা, তাদের যেই আশা, সেটা তো অবশ্যই থাকবে। কিন্তু নির্বাচনী ক্যাম্পেইনের সময় রেটরিক এবং নির্বাচনী প্রতিশ্রুতি এক জিনিস, এবং গভর্নেন্স একটা ভিন্ন একটা জিনিস। এই দুটার মধ্যে যদি সমন্বয় করতে যে কোনো ইলেক্টেড অফিসিয়াল ব্যর্থ হন, তখনই কিন্তু তার জনপ্রিয়তার পারদটা আস্তে আস্তে নামতে থাকে। আমরা যদি দেখি যে জোহরান মামদানি অফকোর্স বামপন্থী যেই জনপ্রিয় এজেন্ডা, পপুলিস্ট এজেন্ডা যেটাকে বলা যায়, সেই পপুলিস্ট এজেন্ডার উপরে ভিত্তি করে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় যে এজেন্ডাটা ছিল সেটা হলো অ্যাফোর্ডেবিলিটি, হাউজিং অ্যাফোর্ডেবিলিটি, রেন্ট স্টেবিলাইজেশন, তারপরে কিছু ফ্রি সার্ভিস যেমন বাস, তারপরে যারা খুবই ধনী, সুপার রিচ 1% এরকম, তাদেরকে একটা ট্যাক্সের আওতায় আনা, ওয়েলথ ট্যাক্সের আওতায় আনা। তো এই বিষয়গুলা তিনি কতটুকু তিনি ইমপ্লিমেন্ট করতে পারেন, সেটার উপরে কিন্তু তার জনপ্রিয়তার একটা ভিত্তি ডিপেন্ড করে। এবং তিনি আমরা দেখেছি যে তিনি একটা মুভমেন্ট স্টাইল ক্যাম্পেইন করেছেন। তিনি এক্সপেকটেশন গুলাকে কাজে লাগিয়ে তিনি ভলান্টিয়ার মোবিলাইজ করেছেন, স্মল ডোনারদেরকে তিনি এনগেজ করেছিলেন, এবং ইস্যু ভিত্তিক তিনি কোয়ালিশন করেছিলেন, যেটার মাধ্যমে তিনি যে বিগ মানি ডোনার তাদেরকে তিনি ডিফিট করতে পেরেছিলেন। তো এই জায়গাগুলো থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি তিনি যেটা পড়বেন সেটা হলো যে ডেফিনেটলি
সিটি ওয়াইড একটা কোয়ালিশন অঙ্ক রয়েছে। আহ, এই এই অঙ্কটাকে তিনি কিভাবে নেভিগেট করেন, আমরা ইতিমধ্যেই দেখেছি যে তিনি একটা অলিভ ব্রাঞ্চ বাড়িয়ে দিয়েছেন, যে ইনকুম্বেন্ট যিনি পুলিশ চিফ তাকে রাখার ব্যাপারে তিনি সম্মত হয়েছেন। এটা একটা ইতিবাচক দিক যে তিনি ডেফিনেটলি ডিভাইসিভ না হয়ে তিনি বরং ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছেন, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে তিনি শপথ নেওয়ার সাথে সাথে তার যে ক্যাম্পেইন এজেন্ডা ছিল সেটা তিনি কিছুটা বাস্তবায়ন শুরু করেছেন, যেটার কারণে আপনি বললেন যে ইসরায়েলি গভর্নমেন্ট অ্যান্টিসেমিটিজমের আশঙ্কা করছে কিংবা কথা বলছে, সেটা হলো যে বিডিএস কে যে নিষিদ্ধ করা হয়েছিল, অর্থাৎ যে কোম্পানিগুলার কোনো রকম বিডিএস সাপোর্টিভ এজেন্ডা কিংবা বিডিএস সাপোর্টিভ কোনো পলিসি থাকবে, সেই কোম্পানিগুলো, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারি কোনো নিউ ইয়র্ক সিটির কোনো কন্ট্রাক্ট পাবে না। সো এটাকে এন্টাই বিডিএস যেই আমরা এক্সিকিউটিভ অর্ডার মেয়র এরিক অ্যাডামস নিয়েছিলেন, সেটা থেকে আমরা দেখলাম যে জোরান মামদানি ব্যাকট্র্যাক করছেন। সো এটা একটা ডেফিনেটলি পজিটিভ একটা মুভ আমি দেখছি। এটার কারণে অবশ্যই ইসরায়েল সরকার একটু অখুশি হবে, কারণ বিডিএস মুভমেন্ট খুবই এফেক্টিভ একটা মুভমেন্ট ছিল। বিডিএস এগেন আমি জাস্ট অনেকেই জানেন, তারপরও যারা বিডিএস মুভমেন্টের সাথে ফ্যামিলিয়ার না তাদের জন্য বলছি যে এটা হলো বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন। সো এটা হলো বিডিএস এর মূল মুভমেন্ট, যে ইসরায়েলি পণ্য বর্জন, ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক না রাখা। সো এটা অনেক জায়গাতেই এই এন্টাই বিডিএস যেই সিদ্ধান্ত বিভিন্ন স্টেট এবং লোকাল গভর্নমেন্ট সিটি নিয়েছে তার বিরুদ্ধে লসুট করে অনেক জায়গায় এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের সাথে সাংঘর্ষিক এই মর্মে অনেক জায়গায় কোর্ট এটার পক্ষে রায় দিয়েছে, কিন্তু অনেক জায়গায় এই কোর্টের মাধ্যমে এই এন্টাই বিডিএস ওভারটার্ন করা সম্ভব হয়নি, এবং তার মধ্যে নিউ ইয়র্ক সিটি অন্যতম। সো এই জায়গাটাতে একটা আমরা ইন্টারেস্টিং একটা আমরা মানে আসার জায়গা দেখি যে জোহরান মামদানি যেটা ক্যাম্পেইন করেছেন সেখান থেকে দূরে সরে আসবেন না। আমি এটা বলেই শেষ করব যে জোহরান মামদানির প্রথম অ্যাটলিস্ট 6 মাস থেকে 7 মাসের কার্যক্রম, প্রথম 100 দিনের কার্যক্রম, প্রথম 200 দিনের কার্যক্রম ডেফিনেটলি খুবই সিগনিফিকেন্ট। এটার কারণ আমরা দেখেছি যে সেনেটর বার্নি স্যান্ডার্স যখন শপথ অনুষ্ঠানে কথা বলছিলেন তখন তিনি কিন্তু বলছিলেন যে জোহরান মামদানি উইল বি দ্য ফেস অফ ডেমোক্রেটিক পার্টি। সুতরাং তিনি যদি বিতর্কের ঊর্ধ্বে থেকে ভালোভাবে নিউ ইয়র্ক সিটিকে পরিচালনা করতে পারেন, ভিজিবল কিছু স্কোর কার্ড তিনি সামনে আনতে পারেন, তার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু মধ্যবর্তী নির্বাচনে 2026 সালে যেই মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে সেখানে একটা সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে প্রোগ্রেসিভ ডেমোক্রেটরা। অন দ্য আদার হ্যান্ড যদি জোহরান মামদানি কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়েন, তিনি যদি কোনো ভিজিবল স্কোর কার্ড শো করতে না পারেন, এটার জন্য হয়তো প্রোগ্রেসিভ ডেমোক্রেট, সোশ্যাল ডেমোক্রেটদের দে হ্যাভ টু টেক এ বিটিং। তাদের হয়তো প্রাইমারিতে বেশ অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হবে। সুতরাং প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের জন্যই এটা ইম্পর্টেন্ট যে মেয়র জোহরান মামদানি কিছু ভিজিবল সফলতা প্রথম 100 দিন 200 দিনের মধ্যে দেখান। ধন্যবাদ আপনাকে। আমি হাসান ফেরদৌস যাচ্ছি আপনাকে। আপনি যে প্রশ্নটি ছিল নাকিবুর রহমানের কাছে সেখানে যদি কিছু যোগ করতে চান করতে পারবেন। সাথে একটি প্রশ্ন জুড়ে দিচ্ছি আমি, সেটি হচ্ছে এরকম, এই যে পলিসি ইম্প্যাক্ট জোহরান মামদানির অন ডেমোক্রেটস যেটি আছে, খুবই প্রোগ্রেসিভ পলিসিস তার আছে। এই যে মামদানি প্রোগ্রেসিভ পলিসি, এটি কি আপনি মনে করেন যে ডেমোক্রেটদের ইন এ ব্রডার সেন্স ডাইরেকশন পরিবর্তন বা রিশেপ করতে পারবে অফ দ্য ডেমোক্রেটিক মানে পার্টি ন্যাশনালি, বা এর কোনো প্রভাব পড়বে? ডেমোক্রেট পার্টি কি এখান থেকে কিছু শিখতে পারে? কারণ ডেমোক্রেটিক পার্টি আক্ষরিক অর্থেই মৃত,
যারা জয়ী হচ্ছেন তারা ব্যক্তিগত কারিশমাতে মানুষের ট্রাম্প প্রশাসনের বিরক্তির কারণে, অর্থনৈতিক অবস্থার কারণে, ইনফ্লেশনের কারণে এই প্রার্থীগুলি জয়ী হচ্ছেন। ডেমোক্রেট বলে জয়ী হচ্ছেন না বলে আমি মনে করি। আমি একজন সমালোচক, আপনি তাই মনে করেন কিনা? এবং এই যে ব্যাপক অর্থে যে জোরান মামদানির পলিসি আছে, এই পলিসি আসলে কি ডেমোক্রেটদের গতিবিধি কিছুটা হলে পরিবর্তন করবে? এরা কিছু শিখবে? হাবিব ভাই, আপনাকে শুভেচ্ছা। রকি ভাই, সালাম আলাইকুম। হাবিব ভাই, আপনি রং প্রশ্ন করছেন। রং প্রশ্ন করেছেন, সঠিক প্রশ্নটা কি তাহলে? আজকে জোরাম মামদানি নির্বাচিত হবার দ্বিতীয় দিন, তৃতীয় দিন, হ্যাঁ। আসুন আমরা প্রথমে এটাকে সেলিব্রেট করি। হ্যাঁ, উই অল শুড সেলিব্রেট এন্ড ডিড সেলিব্রেট। আপনি করেননি কেন? করি বলি আমি আমি বলি কেন করা দরকার এটা আমাদেরকে। ওকে। মামদানি কে? হ্যাঁ, আমি গতকাল একটু অনুষ্ঠানে কথা বলছিলাম এবং সেখানে একইভাবে যে কথাগুলি নকিব ভাই বললেন, চ্যালেঞ্জ তার কি, তার ফেলিয়ারের সম্ভাবনা কত বেশি আছে, তিনি কোরআন শরীফে হাত রেখে শপথ দিয়েছেন, ফলে তিনি ইসলামপন্থী হয়ে পড়েছেন ইত্যাদি নানা রকম বিতর্ক সেখানে এসছে। আমার প্রশ্ন, হু ইজ মামদানি? You know who is Mamdani? Mamdani is you, me, and Mamdani is an immigrant just like us. every single of us. আমরা প্রত্যেকে, এবং তার ভিক্টরি আমাদের ভিক্টরি। আমার মনে হয় যে ব্যাপারটা আমরা বুঝতে পারি না আমরা এখনো, যে তার যে জয়টা হলো, তার যতই রকম ফেলিয়ার থাকুক না কেন, এই যে একটা ঐতিহাসিক বিজয়। এই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ট্রাম্প প্রশাসনের সময় যে প্রশাসন স্পষ্ট করে বলছে যে, আপনি দেখেছেন হয়তো বা স্টেফেন মিলার কি বলেছে হোয়াইট হাউস থেকে, যে ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টস অফ ক্রিমিনালস, তারা ইংরেজি শেখে না, তার ছেলেমেয়েরাও ক্রিমিনাল, তারা অ্যাসিমিলেট করে না। সেই মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বাদামি রঙের ইমিগ্রেন্ট হয়ে, একজন মুসলমান হয়ে, এক দক্ষিণ এশীয় হয়ে মামদানি ট্রাম্প সাহেবের রক্তচক্ষু অগ্রাহ্য করে 1 মিলিয়ন ভোট পেয়ে জিতেছেন। আসুন প্রথমে আমরা এটাকে সেলিব্রেট করি, আমাদের ভিক্টরি, আপনার আমার ভিক্টরি হিসেবে সেলিব্রেট করি। এর প্রথম কথা। 2 নম্বর কথা, নাকি ভাই আপনার প্রশ্ন তো অলরেডি দিয়ে ফেলেছে। কিন্তু তিনি কথা বলেছেন যে মামদানির সিদ্ধান্তগুলি যদি ডিভাইসিভ না হয়, যে ডিভাইসিভ হলে তার নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। যেমন তিনি উদাহরণ হিসেবে বলেছেন, মামদানি অলরেডি জেসিকা টিশকে পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন, তিনি এটাকে ওয়েলকাম করছেন। আমি বলছি না, তিনি কম্প্রোমাইজ করছেন। ফ্রম ডে ওয়ান তিনি সমঝোতার পথে যাচ্ছেন। এটা কি প্র্যাগম্যাটিজম? হতে পারে, এটা প্র্যাগম্যাটিজম, কিন্তু অলসো এটা প্রমাণ করছে যে এই শহরে এমন ফোর্সেস অ্যাক্টিভ আছে যা মামদানির মতো লোককেও বাধ্য করবে দক্ষিণ দিকে হেলতে। আমি কথা কেন বলছি? জেসিকা টিশ একজন মিলিয়নিয়ারেস, কেমন প্রবলি বিলিয়নিয়ারেস, এবং বিলিয়নিয়াররা কার ইন্টারেস্টকে ডিফেন্ড করে ভাই? বিলিয়নিয়ারদের। সো তার মানে মামদানি এমন একজনকে নিয়োগ দিলেন যে আপনার আমার এদেশের খেটে খাওয়া মানুষের, বিশেষ করে ইমিগ্রেন্টদের স্বার্থ রক্ষা নাও করতে পারে। ইটস ট্রু, তিনি তার গত 1 বছরের বা কয়েক মাসের কার্যকাল কলাপে প্রমাণ করেছেন হিজ এন এফেক্টিভ পুলিশ কমিশনার। আমি মেনে নিচ্ছি আমি, কিন্তু এই যে সিম্বলিক জেস্টারটা উইচ ইজ এ কনসেশন, তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেও পারে। এটা একটা দিক। পাশাপাশি মামদানির এই প্রোগ্রেসিভ পলিটিক্স ফলটা কি দাঁড়ায়, আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এই আজকেই স্টেট গভর্নমেন্ট থেকে কয়েকটা নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। তার একটা হচ্ছে টডলার ট্যাক্স ব্রেক। মামদানির কার্যক্রমের অন্যতম প্রধান ইস্যু কি? তা হচ্ছে যে শিশু পরিচর্যা, চাইল্ড কেয়ারের জন্য সরকারি ব্যবস্থাপনা। আজকে অ্যালবানি থেকে নির্বাহী আদেশ হয়েছে যে প্রতি 4 বছরের কম এমন সন্তানের জন্য $1,000 করে টডলার ট্যাক্স ব্রেক দেওয়া হচ্ছে। আমি এটাকে বলছি মামদানি এফেক্ট, 1 নম্বর। 2 নম্বর দেখুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজকেই স্বাক্ষর করেছেন আমাদের গভর্নর যে মিনিমাম ওয়েজ নিউ ইয়র্ক সিটিতে বেড়ে হবে $17, অন্যত্র এটা খানিকটা কম হবে $16। মামদানির প্রমিস কি ছিল? যে বাই 2030 নিউ ইয়র্কের মিনিমাম ওয়েজ তিনি $30 দেখতে চান। দেখুন, অ্যাম্বিশন থাকছে, তার ফলটা কি দাঁড়ায়? তিনি অ্যাম্বিশাস, সবাই বলছি আমরা, এবং সেই অ্যাম্বিশনের একটা এফেক্ট হচ্ছে এই যে বাধ্য হচ্ছে আমাদের
হকুল খুব একটা প্রোগ্রেসিভ লোক নন, তিনি চাপের প্রভাবে মামদানির এফেক্টের কারণে বাধ্য হচ্ছেন এমন সব সিদ্ধান্ত নিতে যা কিনা তার এজেন্ডাকে সাপোর্ট করে। এখন এটাকে ওয়াইড করি, আমরা এটাকে বড় করি। আমরা আমেরিকা আজকে কি হচ্ছে, আজকের যে আমেরিকা কি হচ্ছে, সারা দেশ জুড়ে প্রধান সমস্যা কি? এসিএ, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। 24 মিলিয়ন লোক তাদের হেলথ কেয়ার হারাতে বসেছে, 24 মিলিয়ন লোক, এবং এর অধিকাংশ কিন্তু হচ্ছে কোথায়? রেড স্টেটসগুলিতে, রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলিতে। হাজার হাজার মানুষ অর্থনৈতিক দুরবস্থার কারণে বিপদে পড়েছে, আমাদের পকেটে টান পড়েছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প সাহেবের জনপ্রিয়তা ভাঙনে ধরেছে। তার মূল কারণ অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলে। এই অবস্থায় আমরা কি চাই? আমরা চাই এমন এক নেতা যিনি কম্প্রোমাইজ করে যাবেন, না যিনি তার বেসিক প্রিন্সিপালটাকে অবিচল থাকবেন। আমি একটা কম্পেয়ার করার জন্য একটা এক্সাম্পল দেই। এই শহরেই মামদানির আগে একজন মেয়র ছিলেন, লাগুয়ার্দিয়া, ফিওরেলা লাগুয়ার্দিয়া, ইতালিয়ান ইমিগ্রেন্ট, জুইশ, ধর্ম পালন তিনি করতেন বটে, এপিস্কোপাল ক্রিশ্চিয়ানিটি, কিন্তু জুইশ অ্যানসেস্ট্রি। সেই লোক এই শহরে পরপর দুবার মেয়র নির্বাচিত হয়েছেন, এবং সবচেয়ে আমার জানা মতে সবচেয়ে প্রোগ্রেসিভ এজেন্ডা ফুলফিল করেছেন। কি করে করলেন? প্রথমত, হি সেট হিজ বার অনেক হাই, মামদানির মতো বারটা হাই করেছে। মামদানি গতকাল কি 1 তারিখে কি বলেছেন? সবাই আমাকে বলছে যে তুমি অনেক কঠিন, তোমার সামনে কমাও, এক্সপেকটেশন কমাও। বলছে না, ঠিক উল্টো, আমি ফেল হব সেই ভয়ে আমি স্বপ্ন দেখবো না তা নয়, আমি ফেল করতে পারি, এরকম চেষ্টা আমি ঠিক করবো, ঠিক যেমন করেছিলেন লাগুয়ার্দিয়া। মিনিমাম ওয়েজ তার সময়, তার সবচেয়ে আমার যত মনে পড়ছে আমার, তার সময় মিনিমাম ওয়েজ বেড়ে হয়েছিল, হোয়াটএভার বেড়ে গিয়েছিল। হি এনশিওর যে মিনিমাম ওয়েজ বাড়বে। 1, 2 নম্বর, হাউজিং, লার্জেস্ট এক্সপ্যানশন অফ অ্যাফোর্ডেবল হাউজিং ঘটেছে লাগুয়ার্দিয়ার সময়। পাবলিক ইনভেস্টমেন্ট ইন পাবলিক এডুকেশন, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ঘটেছে লাগুয়ার্দিয়ার সময়। আমি বলার চেষ্টা করছি এটা যে আপনি চাইলে, if you have a strong coalition supporting you, you can implement progressive political agenda. নাকিব একটা কথা ঠিক বলেছেন, আমি এগ্রি করছি, যে মামদানির সাফল্য নির্ধারণ করবে এই রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে, অন্যান্য রাজ্যে কতটা প্রভাব ফেলে, এবং মিড টার্মে ডেমোক্রেটিক পলিটিক্যাল প্রসেসে কি প্রভাব ফেলবে। কারণ প্রতিপক্ষ বসে আছে তাকে আঘাত করবার জন্য এবং তার ফেলিয়ারটাকে চিহ্নিত করবার জন্য। যেমন আজকে এই নাকিব ভাই বললেন, আপনিও বললেন, বিডিএস নিয়ে ইসরায়েলি গভর্নমেন্ট যে নির্দেশ দিয়েছে, তারা কি বলেছে যে তুমি অ্যান্টিসেমিটিক, এবং সঙ্গে সঙ্গে ব্রুকলিন থেকে নির্বাচিত একজন কাউন্সিল ওম্যান বলেছেন কি জানেন? এই যে হামাসের মেয়র সাহেব এসছেন, হামাস মেয়র আমরা নির্বাচিত করেছি। ফলে এই ক্যাম্পেইন ইজ অলরেডি আন্ডার ওয়ে এগেনস্ট মামদানি। এই কঠিন সময় আসুন একটা কাজে আমরা অন্তর্ভুক্ত করি, অ্যাজ এন ইমিগ্রেন্ট, অ্যাজ এ সাউথ এশিয়ান, অ্যাজ সামবডি হু কামস ফ্রম আউটসাইড, আমরা প্রাউড ফিল করি এবং তার হাতকে শক্ত করি। থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট অফ অল উই শুড অল সেলিব্রেট। আপনি সত্যি সঠিক কথা বলেছেন। তার কারণ হচ্ছে যেই আপনি হয়তো আমার একটা রিপোর্টিং দেখেছেন জোহরান মামদানির উপর আমি করেছিলাম, কারণ আশঙ্কা ছিল যে ওনার না হওয়ার সম্ভাবনা ছিল খুব বেশি, কারণ মানি মেশিন তার বিপক্ষে ছিল, দ্য অ্যাডমিনিস্ট্রেশন তার বিপক্ষে ছিল, একটা দেশের প্রেসিডেন্ট তার বিপক্ষে ছিল, এখনও আছেন বলে আমি মনে করি, এবং তার সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে এমন ধরনের কথাবার্তা বলা হচ্ছিল। এখনো তারা যে গোপনে বলেন না আমি বলবো না, কারণ আপনি স্টিফেন মিলারের কথা বলেছেন। স্টিফেন মিলার ইজ এ হোয়াইট সুপ্রিমেসিস্ট। এই যে কিছুক্ষণ আগে নাকিবুর রহমান বললেন যে অ্যান্টাইসেমিটিজম ইজ নট এ মুসলিম ওয়ার্ড, ইটস নট এ আরবিক ওয়ার্ড, ইটস এ ইউরোপিয়ান প্রবলেম, দিস ইজ এ ইউরোপিয়ান থিং। আপনি লাগোডিয়ার কথা বললেন, লাগোডিয়ার সিগনিফিকেন্ট। লাগোডিয়ার আগে কোনো মিনিমাম ওয়েজ ছিল না নিউ ইয়র্ক সিটিতে। সেই লাগোডিয়া 1938 সালে করলেন 25 সেন্ট,
নিয়মতান্ত্রিক একটা বললেন যে মিনিমাম ওয়েজ 25 সেন্টস। দর্শক আপনারা যারা শুনছেন, বিলিভ ইট ওয়েন ইউ হিয়ার ইটস 25 সেন্টস, ওকে, 1938। কিন্তু বাই দ্য ওয়ে, জানুয়ারির যে এখন যে বাড়লো মিনিমাম ওয়েজ, এটি আগেই ঠিক করা ছিল যে জানুয়ারিতে $17 হবে, অনলি ফর নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড অ্যান্ড ওয়েস্টচেস্টার, সমস্ত স্টেটের জন্য কিন্তু $16। এনিওয়ে, আমি যেহেতু আপনি ট্রাম্পের প্রসঙ্গে চলে এসেছেন, আমি আপনার কাছে থেকে আরেকটি প্রশ্ন আপনাকে আমি করে নিতে চাই, তারপর আমি যাব নাকিবুর রহমানের কাছে। এই যে ট্রাম্পের যে রেকর্ড একের পর এক বছর হয়ে গেছে, উনার কিন্তু হুমকি দামকি কোনো কিছুই বন্ধ হয়নি। উনি বরঞ্চ উনার গানই গেয়ে যাচ্ছেন। অর্থনীতি সফল বলছেন, ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল বলছেন, ফরেন পলিসিতে আমেরিকা তার পুরনো গৌরব উজ্জ্বল দিন ফিরে আসছে, দিস ইজ দ্য গোল্ডেন এজ অফ আমেরিকা বলছেন, আবল তাবল যা ইচ্ছা বলে যাচ্ছেন। আসলে যদি আমরা তার রেকর্ড দেখি, এই একটা বছর হয়ে গেল এখন, রাইট, তাহলে আপনি কিভাবে দেখবেন ডোনাল্ড ট্রাম্পকে? তার খুব সিগনিফিকেন্ট অ্যাকমপ্লিশমেন্ট কি, তার ব্যর্থতাগুলো কি ওভার দ্য পাস্ট ইয়ার? হাবিব ভাই, এই প্রশ্ন উত্তর নির্ভর করে আপনি কাকে প্রশ্ন করছেন। আমি আপনাকে প্রশ্ন করছি। আমি একজন মানুষ, যিনি স্বাভাবিক সুস্থ মানুষকে প্রশ্ন করছি। আই এম নট আস্কিং দিস কোয়েশ্চেন টু স্টিফেন মিলার, আন্ডারস্ট্যান্ড দ্যাট। কোন বিশ্লেষকের পক্ষে এটা এই উত্তরটা ডিসপ্যাশনেটলি দেওয়া পসিবল নয়, খুব অবজেক্টিভ হওয়া পসিবল নয়, কারণ আমার পলিটিক্যাল পজিশন। We will take that with a grain of salt. আচ্ছা, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প সাহেবের নির্বাচনের পেছনে দুটো কারণ ছিল, প্রধান দুটি কারণ, ইমিগ্রেশন, অর্থনীতি। এবং বাইডেন সাহেবের শেষ বছরে কিন্তু আমরা সত্যি দেখেছি দক্ষিণ বর্ডার থেকে হাজার হাজার, ইনফ্যাক্ট লক্ষ লক্ষ লোক, আনডকুমেন্টেড লোক ঢোকার চেষ্টা করছে। ইনফ্যাক্ট শেষ বছরে অলমোস্ট 1,70,000 লোক ঢোকার চেষ্টা করেছিল। ডোনাল্ড ট্রাম্প সাহেব কমিট করেছিলেন তিনি এটা বন্ধ করবেন, এন্ড হি হ্যাজ ডান ইট। এই বছরে মাত্র 16,000, শেষ হিসাবে দেখছি আমি, মাত্র 16,000 লোক ঢোকার চেষ্টা করেছে। এই বছরে, তার প্রথম বছরে তিনি আইস ডিটেন করেছে 69,000 লোক, অ্যারেস্ট করেছে 3,18,000 লোক, ডিপোর্ট করেছে 3,07,000 লোক, 18,000 লোক, আর সেলফ ডিপোর্ট হয়েছে এমন লোকের সংখ্যা 6,22,000। তার মানে ডোনাল্ড ট্রাম্প সাহেবের যে এজেন্ডা নিয়ে তিনি এসেছিলেন, he has done it। এখন আপনি এটাকে পছন্দ না করতে পারেন, ভিন্ন কথা, কিন্তু ট্রাম্প সাহেব এই কমিটমেন্ট দিয়েছিলেন যে তিনি দক্ষিণের সীমান্ত বন্ধ করবেন, অবৈধ ইমিগ্রেন্টদের তাড়াবেন। যতই এটা হৃদয় বিদারক হোক, যতই ক্রুয়েল বলে মনে করি না কেন আমরা দেখছি 6 বছরের বাচ্চা ক্যান্সার পেশেন্ট, তাকে জোর করে ডিপোর্ট করা, তাও দেখেছি আমরা দেখেছি ভারতীয় ইমিগ্রেন্টরা তাদের পায়ে শিকল বেঁধে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, অমানবিক। কিন্তু দ্যাট ওয়াজ হিজ কমিটমেন্ট। ফলে যদি আপনি কমিটমেন্টের কথা থাকেন, তার এজেন্ডা দেখেন, খেয়াল জানেন ফলটা কি হয়েছে। আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান শহরগুলিতে সেনাবাহিনী নামানো হয়েছে। আপনি কল্পনা করতে পারেন আমেরিকার মতো দেশে সৈন্য নামানো হয়েছে সিভিলিয়ানদের আটকানোর জন্য? এটা অভাবিত। আমাদের দেশে, আমাদের শহরে আমরা সৈন্যদের কাজটা কি? আমার বর্ডারকে নিরাপদ করা, সিকিউর করা। আমার শহরে আমাকে ধরে নেবার জন্য সৈন্য নামানো হয়েছে। এটা আমার ধারণা যে কোন সুস্থ মস্তিষ্কে আমেরিকার মূল্যবোধ বিশ্বাস করে এমন কোন লোক এটাকে গ্রহণ করে নেবে না। তার ফলই হয়েছে কি? তার ফল হয়েছে এই যে ট্রাম্প সাহেবের সমর্থন এখন মাত্র 37-38% নেমে এসছে। ইকোনমি কি ইন্ডিকেটর গুলি আমার চেয়ে ভালো বলতে পারবেন নাকি ভাই, তিনি অর্থনীতিবিদ। বেসিক ইন্ডিকেটর গুলি কিন্তু স্টেবল, খুব ড্রামাটিক ফল করেছে তা নয়, কিন্তু 2.6% আমাদের মনে করা যায় সিপিআই বা আমাদের ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট সিগনিফিকেন্টলি খুব হাই নয়। অ্যাকচুয়ালি CPI 2.7 এবং জিডিপি কিন্তু 3.8, which is pretty good. Pretty good. To be very honest, it's pretty good. তাই যদি হয়ে থাকে, আমরা ভেবেছিলাম বড় সংখ্যক জব লস হবে, তা হয়নি, গেইন দেখতে পাচ্ছি আমরা। একটা বড় কারণ হচ্ছে যে ম্যাসিভ ইনভেস্টমেন্ট হয়েছে মূলত এআই সেক্টরে, ম্যাসিভ ইনভেস্টমেন্ট, লিটারালি বিলিয়ন্স অফ ডলার্স আর বিং ইনভেস্টেড। এর ফলে ইকোনমি সচল হয়েছে। কিন্তু এই ইকোনমি দ্বারা
আপনি আমি সাধারণ মানুষ উপকৃত হইনি। হয়েছে কারণ আমরা জানি ওয়াল স্ট্রিট বিলিয়নিয়ার্সরা। একে তো ডোনাল্ড ট্রাম্প সাহেবের বিগ বিউটিফুল অ্যাক্ট বা বিগ বিউটিফুল বিল, তার ফলে ট্যাক্স ব্রেকে লাভবান হয়েছে বিলিয়নিয়াররা। আর দ্বিতীয়ত এই যে নতুন ইনভেস্টমেন্ট, এর ফলে ওয়াল স্ট্রিট শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। কিন্তু সাধারণ লোকেরাও দ্রব্যমূল্য তো বেড়ে গেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প সাহেব শেষ মাসে এসে কয়েকটি বিশেষ বিশেষ দ্রব্যের ক্ষেত্রে ট্যারিফ রেট তিনি তুলে দিয়েছেন, দেখতে পাচ্ছি আমরা সবাই আমরা জানি। প্রধান কারণ হচ্ছে তার ট্যারিফ। প্রধান কারণ হচ্ছে ট্যারিফের ফলে, ট্যারিফ ইম্পোজ করার ফলে অ্যাক্রস দ্য বোর্ড সবকিছুর দাম বেড়ে গেছে। এবং অ্যাজ এ রেজাল্ট এই সারা দেশ জুড়ে এখন দেখতে পাচ্ছি আমরা ট্রাম্প সাহেবের বিরুদ্ধে ট্রাম্পের দলের ভেতরেই বিক্ষোভ জেগেছে। একটা এক্সাম্পল দিই আপনাকে আমি। ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক কে ছিল? মার্জরি টেইলর গ্রিন। সেই ভদ্রমহিলা দল থেকে বেরিয়ে এসছেন। ট্রাম্পের রাজনীতি পলিসির প্রতিবাদে দল থেকে তিনি বেরিয়ে এসছেন। ট্রাম্প তাকে ট্রেইটার বলেছে। তার জবাবে টেইলর গ্রিন বলছে, আসল ট্রেইটার কে, আমি না আপনি? আপনি দেখেছেন এসি নিয়ে সর্বশেষ, এপস্টিন ফাইল নিয়ে সর্বশেষ ডিবেট যেটা হয়েছে কংগ্রেসে, তাতে অ্যাটলিস্ট 4 জন রিপাবলিকান কংগ্রেস মেম্বার ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছে। তার মানে যে বাজটা ছিল, যে ভয়টা ছিল কি, যে ট্রাম্প সাহেবের বিপক্ষে যাওয়া যাবে না, উনি গেলেই আপনাকে আপনার বিরুদ্ধে প্রাইমারিতে কাউকে চ্যালেঞ্জ বসাবেন। বাজটা ভেঙে আছে। আরেকটা এক্সাম্পল ইন্ডিয়ানা, সবচেয়ে সিগনিফিকেন্ট এক্সাম্পল। উনি অর্ডার দিয়েছিলেন ইন্ডিয়ানার ম্যাপকে কেটে নতুন করে সাজাতে, যাতে করে মধ্যবর্তী নির্বাচনে ইন্ডিয়ানায় আরো অ্যাটলিস্ট 2টো সিট বাড়ে। ইন্ডিয়ানার লোয়ার হাউস এগ্রি করলেও আপার হাউস, সিনেট রাজি হয়নি। আপনি ভেবে দেখুন, ট্রাম্প সাহেব ব্যক্তিগতভাবে লবি করেছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজে গেছেন, তারপরেও ইন্ডিয়ানা প্রত্যাখ্যান করেছে। মিশেল গোল্ডবার্গ, খুব ভালো আমার প্রিয় লেখিকা নিউ ইয়র্ক টাইমসের, তিনি বলছেন যে ট্রাম্প সাহেব দুর্বল হচ্ছেন এবং তার অপোনেন্টরা স্ট্রঙ্গার হচ্ছে। আমি এই কথা বলি, আমি শেষ করছি। ধন্যবাদ। নাকিবুর রহমান, আপনার কাছে যাব। মিড টার্ম ইলেকশন বেশি দূরে নেই, অল্প একটু দূর। মার্চে প্রাইমারিগুলো হয়ে যাবে, মোস্ট অফ দ্য প্রাইমারিজ। এই মিড টার্মে আপনি এর ইমপ্লিকেশন কেমন দেখছেন when it comes to Trump's policies on economy, tariff, immigration positions, এবং এই যে রিপাবলিকান এখন হেডিং টুয়ার্ডস দ্য মিড টার্ম ইলেকশন, আপনি এটি কিভাবে দেখছেন? এটির প্রতিক্রিয়া কি হবে বলে আপনি মনে করেন? আর দে গোনা উইন, লুজ, এন্ড হাউ ডু ইউ সি ইট ইন জেনারেলি স্পিকিং? না, ধন্যবাদ। স্কোর কার্ডের কথা খুব সুন্দর করে বলছিলেন ফেরদৌস ভাই, হাসান ফেরদৌস ভাই। তো সেখান থেকে যদি আমরা চাই, এবং আপনি একদম ভূমিকাতে যেটা বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কি রিপাবলিকান পার্টির জন্য অ্যাসেট না লায়াবিলিটি, এটা কিন্তু মানে ইউ ক্যান আর্গিউ বোথ ওয়েজ। ইউ ক্যান আর্গিউ বোথ ওয়েজ, যে ডেফিনেটলি মনে হচ্ছে যে রিপাবলিকান পার্টিকে শেষ করে দিচ্ছে। যদিও মানে সত্যিকার অর্থে যদি কেউ সত্যিকার রাজনীতি ফলো করে তাহলে দেখবে যে রিপাবলিকান পার্টি কিন্তু সেই প্রাউড গুড ওল্ড জিওপি, যেটা গুড ওল্ড পার্টি, সেরকম কিন্তু এখন নেই। এখন রিপাবলিকান পার্টির মূল রাজনীতি হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করা, তোষণ করা, এবং এটা যারা করতে পারছে না তারাই ছিটকিয়ে পড়ছে। এবং খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন হাসান ফেরদৌস ভাই, মার্জরি টেইলর গ্রিন, যিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় বংশবাদক, তিনি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পলিসির কারণে বিক্ষুব্ধ হয়ে তিনি রাজনীতি থেকেই বিদায় নিচ্ছেন। তিনি ইভেন 2026 পর্যন্ত কিন্তু তিনি, মানে মিড টার্ম ইলেকশন পর্যন্ত কিন্তু তিনি তার কংগ্রেসম্যান ওমেন হিসেবে তিনি থাকতে চাচ্ছেন না। তিনি এই জানুয়ারিতেই রিজাইন করে রাজনীতি থেকে বিদায় নেবেন। মানে এই অবস্থা। সো আমরা যদি এখানে দেখি যে ডোনাল্ড ট্রাম্পের যেই অ্যাপ্রুভাল রেটিং, সেটা অবশ্যই খুবই লো, এবং এটা ডেফিনেটলি সবচেয়ে বড় ক্ষতি করবে মিড টার্ম ইলেকশনে সেই জায়গাগুলোতে, যে জায়গাতে সাবারবান সুইং ভোটারদের একটা আধিক্য রয়েছে, যে ইন্ডিপেন্ডেন্ট কলেজ এডুকেটেড সাবারবান ভোটার, যারা একটু কনজারভেটিভ কিন্তু সাথে সাথে মডারেট, খুব মানে তারা বেশি প্রোগ্রেসিভ না, এই অংশটা কিন্তু মাঝে মাঝে ডেমোক্রেটদেরকেও ভোট দেয়, মাঝে মাঝে রিপাবলিকানদেরকেও ভোট দেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের
অ্যাগ্রেসিভ পলিসির কারণে এরা কিন্তু রিপাবলিকান পার্টি থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে। সো এই ক্যাটাগরির দিকে যদি আমরা তাকাই, ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এদেরকে উইন ওভার করার কোনো চেষ্টাই করেন না, বরং তাদেরকে দূরে সরিয়ে দেন। সো এটা রিপাবলিকান পার্টির জন্য একটা বড় সমস্যা হিসেবে দেখা দিবে। এবং আমরা অনেকেই দেখেছি যে এরকম সুইং ডিস্ট্রিক্টে যারা আছেন তারা নিজেদেরকে কিছুটা ডোনাল্ড ট্রাম্প থেকে ডিস্টেন্ট করে নেন, একটু ইন্ডিপেন্ডেন্টলি ক্যাম্পেইন করার চেষ্টা করেন, আখেরে এটা খুব বেশি কাজে দেয় না। তারপরে আরেকটা বিষয় হলো যে আমরা যদি ইকোনমির অবস্থাটা দেখি যে তিনি লোকাল রেসগুলাকেও তিনি ন্যাশনালাইজ করে ফেলেন, যেভাবে নিউ ইয়র্ক সিটির মেয়রাল ইলেকশনকে ডোনাল্ড ট্রাম্প মানে তার নিজের মানে হি ট্রাইস টু টিপ দ্য স্কেল এভরিওয়্যার, এবং যার কারণে ইভেন লোকাল নির্বাচন যেখানে ন্যাশনাল অর্থনৈতিক সূচকগুলা কোনো ইম্প্যাক্ট করার কথা না, সেগুলোও কিন্তু করে ফেলে। ইনফ্লেশন, ক্রাইম, স্কুল, এইগুলা লোকাল নির্বাচনে খুব বেশি ইম্প্যাক্ট করার কথা না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু লোকাল নির্বাচনগুলাকেও যেভাবে তিনি ইন্টারেস্ট নেন, তিনি যেভাবে নিজের পছন্দ অপছন্দের কথা বলার চেষ্টা করেন, এইটাতে লোকাল নির্বাচনগুলোও কিন্তু ন্যাশনাল অ্যাটেনশন পেয়ে যায়, যার কারণে অনেক সময় রিপাবলিকান পার্টি একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। এরপরে আমরা দেখেছি যে একটা সময় ছিল যে আপনি হাবিব ভাই যেটা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে ভীত থাকতো অনেকেই, যে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের বিরুদ্ধে প্রাইমারিতে ক্যান্ডিডেট দেয় তাহলে তাদের শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের সেই যে মানে ডোনাল্ড ট্রাম্প ভীতি, এটা থেকে কিন্তু রিপাবলিকান কংগ্রেসম্যানরা আস্তে আস্তে বের হয়ে আসছেন, এবং ট্রাম্প ব্যাকড ক্যান্ডিডেট মানেই তারা একেবারে মানে হ্যান্ডস ডাউন জিতে যাবে। ডেফিনেটলি ট্রাম্পের একটা অ্যাপিল আছে প্রাইমারিতে, কিন্তু সেটাকেও কিন্তু আমরা টেস্ট মানে উই পুট দ্যাট টু দ্য টেস্ট, এবং আমরা দেখছি যে এটা কিন্তু সবসময় ফুল প্রুফ না, দের ইজ এ মিসম্যাচ। সো এই জায়গাগুলো থেকে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির জন্য মানে একটা বেশ বড় সমস্যা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, Donald Trump also brings something to the table. He energizes the Republican base, যেটা অন্য কোনো রিপাবলিকান ক্যান্ডিডেট এটা করতে পারবে না, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে অতীতের যে কোনো সময়ের চেয়ে, যে আগে হাবিব ভাই আপনি ফেরদৌস ভাইও এটা সাক্ষ্য দিবেন, যে যখনই আমরা ভোটার টার্ন আউট বেশি দেখতাম, সাথে সাথে আমরা বুঝে নিতাম যে ইট মিনস ডেমোক্রেটস আর উইনিং। এটা কিন্তু আর এখন নেই। এখন রিপাবলিকানদেরকে এইভাবে ভোটার টার্ন আউট করার জন্য ডোনাল্ড ট্রাম্প এনার্জাইজ করেন। তিনি তার একটা ক্লিয়ার মেসেজ ডিসিপ্লিন আছে ইমিগ্রেশন, ট্রেড, কালচার ওয়ার, এই বিষয়গুলোতে। আর তারপরে সবচেয়ে মানে বড় যে বিষয়টা সেটা হলো যে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব কিন্তু খুবই দুর্বল। আমি সরি, আরেকবার বলুন। Democratic Party নেতৃত্ব unfortunately is very weak. And they are not And you know, it's not a joke. It's such a dead party. আপনি যেটি বলছেন যে রিপাবলিকান পার্টি এনার্জাইজ হয়েছে বিকজ অফ ট্রাম্প, রাইট? উনি কিন্তু সমর্থ হয়েছেন ভোটারদেরকে বের করে নিয়ে এসে একটা বিরাট কাণ্ড ঘটাতে, হ্যাঁ পেরেছেন তো। কিন্তু সেদিকে ন্যান্সি পেলোসি এন্ড চাক শুমার, I don't know, they are smoking something really good. So this is a problem. So এখানেও মানে ডোনাল্ড ট্রাম্প এই জায়গাটাতেও তিনি একটা মানে লায়াবিলিটির বদলে অ্যাসেট হয়ে যান। জি, আমি এখানে শেষ করি। আচ্ছা, আমি একটু অ্যাড করি এখানে। আপনি অ্যাড করবেন, কিন্তু একটি জিনিস আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই। আপনি কিন্তু বিশদভাবে আমাদেরকে ইমিগ্রেশন এবং অর্থনীতির ব্যাপারে আপনারা দুজনেই বলেছেন, হ্যাঁ, কিন্তু একটি ব্যাপার আমি এড়িয়ে যেতে চাই না, সেটা হচ্ছে ফরেন পলিসি, স্পেশালি গাজা, স্পেশালি ভেনেজুয়েলা। তো আপনি যেটি বলতে চাচ্ছেন সেটার সাথে দুটি আমি আপনাকে যুক্ত করে দিই। আমি যে কথা রাকিব ভাই বললেন সেখান থেকে শুরু করি। যে ডোনাল্ড ট্রাম্প তার বেসকে এনার্জাইজ করে। 2 মাস আগে দেখেছি আমরা একটা প্রি মিড টার্ম হয়ে গেল ভার্জিনিয়াতে, নিউ জার্সিতে ইত্যাদিতে, আপনারা জানেন নিউ ইয়র্কে, প্রতিটিতেই দেখেছি আমরা ডোনাল্ড ট্রাম্প সাহেবের সমর্থকেরা হেরেছেন। শুধু তাই না, কিভাবে হেরেছেন? আমাদের বাড়ির পাশে ইউনিয়ন সিটি নিউ জার্সিতে ট্রাম্প সাহেবের জেতার পেছনে বড় একটা ফ্যাক্টর ছিল হিস্প্যানিক ভোট। এই শহরে সুইং ব্যাক করেছে 40%, প্লাস 40 সুইং ব্যাক করেছে ডেমোক্রেট পার্টিতে হিস্প্যানিকরা। You're talking about New York State? না,
আমি নিউ জার্সি কথা বলছি, নিউ জার্সি, ওকে। নিউ জার্সি কথা বলছি আমি, কেমন এমন সিগনিফিকেন্ট পরিবর্তন ঘটেছে জি। লোকাল ইলেকশন গুলিতে। একই ঘটনা ঘটেছে আমরা দেখেছি আমরা ভার্জিনিয়াতে। ভার্জিনিয়ার অলমোস্ট অল মেজর সিটিগুলিতে, হিসপ্যানিক বহুল শহরগুলিতে রাফলি 15 থেকে 40% লোক রিপাবলিকান সমর্থন ছেড়ে ডেমোক্রেটের সমর্থন করা শুরু করেছে। এটা একটা দিক। জি। 2 নম্বর, এটা মাথায় রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই মুহূর্তে -30 আন্ডার ওয়াটার, -30, কেমন অ্যাটলিস্ট 50টা সিট আছে, 50টা আসন আছে যেখানে ডোনাল্ড ট্রাম্প সাহেব +10 জিতেছিলেন, +10 জিতেছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি -30। তার মানে যদি এই অঙ্কটা অব্যাহত থাকে, যদি অবস্থা না বদলায়, তাহলে এই 50টা সিটই কিন্তু থ্রেটেড। এই 50টা সিটেই কিন্তু ডেমোক্রেটদের উইন ব্যাক করার জয়ী হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এখন আসি আপনার ফরেন পলিসি। ফরেন পলিসি ইটস এ মিক্স ব্যাগ, ইকোনমির মধ্যে একটা মিক্স ব্যাগ। আমি গাজাকে সাকসেস বলে মনে করি। যেমনই শান্তি হোক না কেন, আমি বলেছি কবরের শান্তি, তারপরে বলছি আমি গাজায় যুদ্ধ থেমেছে, প্রতিদিনের আমরা জানি এখনো লোক মরছে, কিন্তু তারপরেও সেই ভয়াবহ জেনোসাইডটা থেমেছে। এখন দায়িত্ব হচ্ছে এই গাজাকে টেনে তোলা। কে তুলবে? ট্রাম্প সাহেব তুলবেন নাকি তার প্রতিবেশী আরবরা তুলবে? আমি আশা করছি আরবরা তুলবে, তুলছেন না আরবরা। ঘুরে গেলেন ওয়াশিংটন থেকে আমাদের সৌদি আরবের প্রিন্স, মুখ ফুটে একটা কথা বললেন না। মধ্যপ্রাচ্যে কোনো দেশে আঙুল তুলে কুটুরে নাড়েনি গাজার পক্ষে। তারা সবাই অপেক্ষা বসে আছে রিকনস্ট্রাকশন যে বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করা হবে সেটা খেতে। 1 নম্বরে গিয়ে আছে কি ইজিপ্ট, তারা অলরেডি প্ল্যান সাবমিটও করেছে, ইজিপ্টের কোম্পানিগুলো রিকনস্ট্রাকশন করবে। অর্থাৎ গাজাকে ব্যবহার করে পকেটে 2 পয়সা কিভাবে আনা যায়। কিন্তু গাজার মানুষকে, গাজায় প্রচন্ড ঠান্ডা, এখন মাঝখানে বৃষ্টি হয়েছে, ভিজে গেছে 10, বাড়তি 10 নেই, ইটস বিলো জিরো নাও, কারো নজর নেই। এবং সবাই আমরা তাকিয়ে আছি ট্রাম্প সাহেবের দিকে, ট্রাম্প সাহেব কি করেন। তার মানে ট্রাম্প সাহেব ইজ রিয়েলি এ ফ্যাক্টর, আপনি চান বা না চান, হি ইজ এ ফ্যাক্টর। ফলে গাজা আমি তাকে প্লাস পয়েন্ট দেবো। 2 নম্বর প্লাস পয়েন্ট আমি দেবো ইউক্রেন যুদ্ধতে। শান্তি আসে, তিনি বলছেন একদিনে শান্তি আনবেন, তিনি আনতে পারেননি। কিন্তু আমি যেটা বারবার বলেছি, তিনি কনভারসেশনটা বদলে দিয়েছেন। বাইডেনের সময় আমরা কি বলতাম যে কিভাবে আমরা রাশিয়াকে পরাজিত করব, কিভাবে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করবে, টাকা দাও ওদেরকে, অস্ত্র দাও ওদেরকে। আর এখন কি বলছি আমরা, কিভাবে পুতিনকে বাধ্য করব শান্তি চুক্তি করতে। কনভারসেশন ইজ নো লঙ্গার অ্যাবাউট ওয়ার। ডিফেক্টিভ হতে পারে, পুতিনের পক্ষে যেতে পারে কথাগুলি, হতে পারে এই শর্তগুলি, কিন্তু কনভারসেশনটা এখন হচ্ছে কিভাবে কোন চুক্তিতে আমরা শান্তি আনতে পারি। গতকাল দেখছেন আপনারা জেলেনস্কি কি বলেছেন, আমরা 90% এগ্রিমেন্টে পৌঁছে গেছি, 10% বাকি, ক্রুশিয়াল 10% বাকি আছে। এটা পসিবল হচ্ছে একমাত্র ডোনাল্ড ট্রাম্প সাহেবের জন্য, বলতেই হবে। থার্ড, ভেনেজুয়েলা একটা ভয়াবহ রকম খারাপ একটা একনায়কতন্ত্র দীর্ঘদিন থেকে বসে আছে। গত বছর নির্বাচন হয়েছে, নির্বাচনে তিনি 70% ভোটে হেরেছেন, সার্টিফাইড, কোনো সন্দেহ নেই। নির্বাচনকে তিনি বাতিল করে দিয়ে ক্ষমতায় বসে আছেন সামরিক শক্তি ব্যবহার করে। ফলে মাদুরো যদি চলে যায় আমি ওয়েলকাম করব, কিন্তু কিভাবে তিনি যাবেন। ট্রাম্প সাহেব যে পথ ধরেছেন কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তিনি ভেনেজুয়েলার সমুদ্র সীমায় চারদিক ঘিরে ফেলেছেন আমাদের যুদ্ধ জাহাজ দিয়ে। ইতিমধ্যে তিনি অ্যাটলিস্ট 80 জনকে বোমা মেরে, মিসাইল দিয়ে মেরে হত্যা করেছেন। এরা কারা? উনি বলছেন ড্রাগ ডিলার, কোনো প্রমাণ নেই। যখন দাবি করা হচ্ছে প্রমাণ দেখাও, তারা প্রমাণ দেখাচ্ছেন না। ফলে এইটি হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু মজা কি জানেন, ক্যারিবিয়ানের দেশগুলি প্রায় সবাই ওয়েলকাম করছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই অ্যাগ্রেসিভ এবং আমার বিবেচনায় ইলিগাল ইন্টারন্যাশনাল অ্যাক্ট। কেন করছে? কারণ এভরিবডি ওয়ান্টস টু সি মাদুরো গন। মাদুরো গতকাল কি বলেছে, আসো কথা বলি। এবং তিনি ওপেনলি বলেছেন যে সব শর্ত মানতে রাজি আছি আমি। শর্তটা কি আপনারা তা ভালো করে জানেন। পৃথিবীর সবচেয়ে ধনী তেলের দিক দিয়ে সমৃদ্ধ দেশ হচ্ছে ভেনেজুয়েলা, পার ক্যাপিটা তেলের দিক দিয়ে। সেই দেশটার তেল চান ডোনাল্ড ট্রাম্প সাহেব। তিনি বলছেন মাদুরো আমার জমি নিয়েছে, আমার তেল নিয়েছে, আমার অর্থ নিয়েছে। দেশটা ভেনেজুয়েলানদের, আর ট্রাম্প সাহেব দাবি করছেন আমার তেল নিয়ে নিয়েছে মাদুরো। দিস ইজ রিডিকুলাস।
তারপরে বলি আমি যে চাপ তৈরি হচ্ছে এবং এর ফলে যদি ভেতরে বিদ্রোহ জন্মায় তাহলে আমি ওইটা ওয়েলকাম করবো, কিন্তু আমি কোনোভাবে ওয়েলকাম করবো না, আমি শেষ করছি, কোনোভাবে ওয়েলকাম করবো না যদি আমেরিকান সোলজার সেখানে যায়। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সত্যি যদি ইন্টারভিউ করি আমরা, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে পুরো ক্যারিবিয়ান এলাকা জুড়ে, এই সেন্ট্রাল আমেরিকা এবং ক্যারিবিয়ান এলাকা জুড়ে ভয়াবহ রকম অশান্তি পরিস্থিতির সৃষ্টি হবে। আর একটা ইরাক, আর একটা মধ্যপ্রাচ্য আমরা দেখবো যদি আমেরিকান সোলজাররা সেখানে ল্যান্ড করে এবং আক্রমণ করে। আনফর্চুনেটলি ক্যারিবিয়ানের কথা আপনি বললেন, ক্যারিবিয়ানের যে নেতা আছে, প্রেসিডেন্ট আছে, সবই হলো আমেরিকা পুষ্ট, সমর্থন পুষ্ট, এবং তাদের আমেরিকার বাইরে যে কথা বলার কোনো উপায় নেই। হাইতির কথা আমি বাদই দিলাম। আপনারা দুজনেই ইমিগ্রেশনের কথা বলেছেন, আমি আপনাদের সাথে, এবং আপনি জিজ্ঞেস করে নিয়েছেন যে আপনি কোন দিক থেকে বলবেন, অবজেক্টিভলি মানে বলা সম্ভব নয়, কাজে আমি ইচ্ছা করে আপনাকে বলেছি ওকে উইল টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। আমার প্রবলেমটা ইমিগ্রেশন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে এরকম, উনি বলেছিলেন যে বর্ডার বন্ধ করে দেবেন, ভেরি গুড, কোনো দেশেরই বর্ডার ওপেন বর্ডার পলিসি নেই, এটা হওয়ারই দরকার ছিল, কোনো না কাউকে না কাউকে করতে হতো, উনি করেছেন, সাধুবাদ পেতেই পারেন। কিন্তু উনি বলেছেন গ্যাং মেম্বার্স অ্যান্ড ক্রিমিনালদের বের করে দিবেন। কিন্তু এখন উনি কি করছেন, উনি বলছেন যে কেউ ন্যাচারাল সিটিজেন হোক, তুমি যেই হও বাবা, তুমি যদি সাদা না হও তোমাকে কিন্তু আমি রিভিউ করব, তোমার আমি সিটিজেনশিপ কে নিব। পক্ষান্তরে উনি যেটি বলছেন সেটি হচ্ছে তুমি যদি আমার গুণগান গান না গাও তাহলে কিন্তু আমি তোমাকে ধরে পাঠিয়ে দিব, and there will nobody can save you, and this is a sign of a dictator, a fascist, and this orange guy is doing this. I have a problem with this. When it comes to gang, আপনি ধরেন না গ্যাং মেম্বার, সবাই সাধুবাদ দিবে আপনাকে, কিন্তু আপনি তো সেটা করছেন না। আপনি যাচ্ছেন স্কুলে, আপনি বললেন ক্যান্সার পেশেন্ট পাঠিয়ে দিচ্ছেন ধরে, আপনি স্কুলে রেট দিচ্ছেন, নার্সারি স্কুলে। Why that should be a priority? That should not be a priority. কিন্তু I have a problem. বর্ডারের কথা আমি মেনে নিলাম, ঠিক আছে। অর্থনীতির কথা আপনি বলেছেন, আপনারা দুজনই বলেছেন, I have a problem with this. আপনি ঢালাওভাবে কার্পেট ট্যারিফ দিতে পারেন না, কারণ এই দেশে আমরা কোনো কিছুই বানাই না আর এখন। এটা একটি পরিকল্পনা মাফিক করা উচিত ছিল, যার কারণে দ্রব্যমূল্য আপনি জানেন যে বিফ, ব্যানানা, কফি, টি, এটির ট্যারিফ কিন্তু প্রত্যাহার করতে উনি বাধ্য হয়েছেন, কারণ এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। When it comes to Gaza, আপনি ট্রাম্পকে বাহবা দিয়েছেন, আমি জানি আর কেউ নেই তাকেই বাহবা দিতে হবে, আর কোনো উপায়ও নেই আমাদের। বাট Gaza is created by the West and the Western government. It's a West problem. It's not an Arab problem. It's not a Muslim problem. It is a problem created by the মানে hypocrite Western society and their leaders. এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে বলে আমি মনে করি না, কিন্তু আমি এখন আমার দৃষ্টিভঙ্গি নিয়ে যাব বাংলাদেশের দিকে। আমি একটা ইন্টারভিউ করি আপনাকে, আপনি জানেন 1967 ওয়ার আগ পর্যন্ত গাজা কার নিয়ন্ত্রণে ছিল? হু কন্ট্রোল গাজা আফটার 1967? ইজিপ্ট। না 1967 সালের আগ পর্যন্ত এই গাজা নিয়ন্ত্রণ করতো ইজিপ্ট। That's fine. What is your point? আপনি বললেন এটা ওয়েস্টার্ন প্রবলেম, শুধু ওয়েস্টার্ন প্রবলেম না, It is a Western problem since 1947. I don't want to go. I don't even want to go 70. I want to go back to 1947, when there was no Egypt. It was just a Palestine. I have to go back to the root. I cannot just stay on a branch. Anyway, প্রসঙ্গের পরিবর্তন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে। ওকে, সেটা হচ্ছে এরকম। আচ্ছা হাসান ফেরদৌস, আপনার কাছে আমি যাচ্ছি। এই যে বাংলাদেশের, আচ্ছা নাকিবুর রহমান, আপনার কাছে যাই, পরিস্থিতি একটু সামাল দেওয়া প্রয়োজন। ওকে, I'm trying my best. I can see that. থ্যাংক ইউ। নাকিবুর রহমান, বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে একটু যাব। এই যে এখন যে ফ্যাক্টরসগুলো যোগ হলো, আমরা দেখলাম সম্প্রতি খালেদা জিয়ার মৃত্যুর কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, পাকিস্তানের স্পিকার আসলেন, নেপালের সাবেক একজন মন্ত্রী আসলেন, ভুটান থেকে একজন আসলেন, শ্রীলঙ্কা থেকে আসলেন। এটি আপনি কিভাবে দেখেন, এবং এই যে ইলেকশন, হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস আপনি মনে করেন এই আগামী এই যে ফেব্রুয়ারি ইলেকশনটা শেপ আপ করবে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, সবাই ইলেকশন মুখী। আপনি লক্ষ্য করছেন যে এই মুহূর্তে ক্যান্ডিডেটদের যেই নমিনেশন পেপার তারা সাবমিট করেছে সেটার যাচাই বাছাই চলছে, এবং আগামী 5 তারিখ পর্যন্ত এই যাচাই বাছাই চলবে। তো বাংলাদেশের সবাই মূলত এখন একটা নির্বাচনী আবহাওয়ার মধ্যে আছে। এর মধ্যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন এবং বেগম খালেদা জিয়ার এই ইন্তেকালে একেবারে খুব ইররেশনাল কিছু মানুষ ছাড়া আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের অধিকাংশ মানুষই কষ্ট পেয়েছে এবং বেগম খালেদা জিয়ার ডেফিনেটলি মানুষের দোষ ত্রুটি তো থাকবেই। গভর্নেন্সের সময় সবকিছু ভালোভাবে করা যায় না, কিছু সিদ্ধান্ত ইচ্ছার বিরুদ্ধেও নিতে হয়, এগুলার কথা বাদও যদি দেই, এরপরেও আমরা দেখব যে দীর্ঘ 17 বছরেরও বেশি সময় ধরে তিনি নির্যাতিতও হয়েছিলেন। তার চোখের সামনে তার বড় ছেলেকে একেবারে নির্যাতনের মুখে দেশ থেকে বাইরে চিকিৎসার জন্য পাঠাতে বাধ্য হয়েছিলেন। তারপরে তো ছোট ছেলে তো নির্যাতনের মুখে শেষ পর্যন্ত আর জীবিতই থাকলো না, কোকো ভাই ইন্তেকাল করেছিলেন। এবং খালেদা জিয়ার যে ব্যাকগ্রাউন্ড, যে তিনি একেবারে অলমোস্ট রান্নাঘর থেকে রাজপথে এসে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার মনে আছে যে 10 বছর বয়স ছিল সেই 87 সালের পূর্বানীর হোটেলের সামনে তার যেই ভূমিকা, তখন তিনি খুবই তরুণী একজন মানুষ ছিলেন, কোনো রাজনৈতিক এক্সপিরিয়েন্স ছিল না। সো সেখান থেকে তিনি যেভাবে এক সফল প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন দুবার, ব্রিফ একটা 96 সালের অল্প সময়, সো এটা ধরলে 3 বার, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের জনগণের সাথে তিনি কানেক্ট করেছেন এবং বিভিন্ন নির্যাতন এবং পরিস্থিতির মধ্যে পড়েও তিনি কিন্তু কখনো আপোষ করেননি। তিনি নির্যাতনের পথ বেছে নিয়েছেন, নির্যাতনের তিনি শিকার হওয়া বেছে নিয়েছেন কম্প্রোমাইজ করার চেয়ে। সো এই যে তার আপোষহীন একটা অরা, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে টাচ করে। এবং আমরা দেখেছি যে অনেকে বলে যে পৃথিবীর ইতিহাসে ইমাম খোমেনির জানাজার পরেই সবচেয়ে বড় একটা জানাজা হয়েছে, এবং এই জানাজাতে যারা শরিক হয়েছেন তারা সবাই বিএনপিকে সমর্থন করে, বিএনপিকে ধারণ করে, এটাও কিন্তু না। দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার কিন্তু একটা জাতিকে ঐক্যবদ্ধ করার একটা পার্সোনালিটি ছিল, সেটার প্রতি শ্রদ্ধা রেখে সবাই কিন্তু মানে শোক প্রকাশ করেছে। সো এটা একটা সিগনিফিকেন্ট বিষয়। সো এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বেগম খালেদা জিয়াকে অসম্ভব শ্রদ্ধা করি এবং আমি ব্যথিত যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গত 15 বছর 16 বছর অতিবাহিত করেছেন। শেষ মুহূর্তে তার সন্তান, তার নাতনি, তারা তার সাথে ছিল, কিন্তু সে সময় তার কনসিয়াস কতটুকু ছিল, তিনি কতটুকু ফিল করতে পেরেছিলেন আমি জানি না। সো এটা সবাইকে কষ্ট দিয়েছে। সো এটা হলো একটা দিক। সাথে সাথে আমরা যদি বেগম খালেদা জিয়ার প্রতি যে অপরিসীম ভালোবাসা, শ্রদ্ধা, এটাকে যদি আমরা রিড করি যে মানুষ বিএনপির প্রতিও একইভাবে সিম্পেথাইজড এবং সমর্থন দেবে, দ্যাট উইল প্রবাবলি নট বি কারেক্ট। ওকে, আমি আপনাকে থামাচ্ছি। হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় আসলো, এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করতেই হবে। অনেকের ধারণা যে আপনি 2-3টি দল একসাথে হয়ে ক্ষমতায় যান, কিন্তু ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় যাওয়া যাবে না। ইয়োর কুইক রেসপন্স, ইউ হ্যাভ 30 সেকেন্ডস। না, অফকোর্স, কারণ বাংলাদেশে এখন আমরা যদি দেখি যে গত 17 বছরের, ইটস প্রবাবলি ব্লোন আউট অফ প্রপোর্শন লিটল বিট, কিন্তু এটার সাথে কিছুটা সত্যতা হলেও আছে যে বিগত দিনগুলোতে ভারতের যেই পররাষ্ট্রনীতি, সেখানে তারা কোনো রকম হেজ না করে তাদের সমস্ত ডিম কিন্তু তারা শেখ হাসিনার বাক্সে রেখেছিল, যেটার কারণে একটা চরম মূল্য দিতে হচ্ছে। শেখ হাসিনার প্রতি ভারতের যেই মানে একেবারে বিবেকহীন এবং সীমাহীন সমর্থন, এটা কিন্তু বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। এবং বিগত দিনগুলোতে ভারতের যেই আগ্রাসী পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থের সাথে সাংঘর্ষিক, এই কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ এমন কাউকে ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায় বসাতে পছন্দ করবে না যাদেরকে তারা মনে করে যে ভারতের প্রতি সফট, ভারতের প্রতি একটু কঠোর, এরকম এই পারসেপশন যদি কোনো জোট কিংবা কোনো দল ইস্টাবলিশ করতে পারে,
তাহলে হ্যাভিং এভরিথিং এলস সেট্রাস প্যারিবাস, যদি অন্য সবকিছু যদি আমরা মানে স্থির রাখি, তাহলে পরে ভারতের প্রতি সফট যারা, তাদের প্রতি মানুষের আগ্রহ কম থাকবে। বা যে কোনো নির্বাচন সিঙ্গেল ইস্যু ভিত্তিক নির্বাচন না। বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে আমার মনে হয় যে সবচেয়ে বড় যেই ইস্যুটা কাজ করবে সেটা হলো অর্থনীতি, এবং অর্থনীতিকে উদ্ধার করার জন্য দুর্নীতি, যে দুর্নীতির কারণে বাংলাদেশের অসম্ভব পোটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা বারবার পিছিয়ে রয়েছি। সুতরাং দুর্নীতিকে কে কিভাবে অ্যাড্রেস করবে, এইটা মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন ফেব্রুয়ারি নির্বাচন। অসংখ্য ধন্যবাদ হাসান ফেরদৌস। খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী এসেছেন ভারতের, পাকিস্তানের স্পিকার এসেছেন, আরো অনেকে এসেছেন। আপনি বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপটি ওভারঅল এই পলিটিক্যাল ব্যালেন্সে কিভাবে দেখেন ইন কামিং ইয়ার্স? ক্লিয়ারলি একটা মেসেজ পাচ্ছি আমরা ভারতের কাছ থেকে। আপনি দেখেছেন ভারত বারবার রিফিউজ করেছে আমাদের নেতাদের সঙ্গে মিট করতে। নিউ ইয়র্কে আমাদের চিফ অ্যাডভাইজার এলেন, ভারত অনায়াসই পারত মোদী সাহেব স্কেডিউল চেঞ্জ করে মিটিং করতে, মিটিং করেননি, বারবার রিফিউজ করেছে তারা, আমরা অ্যাপ্রোচ করার সত্ত্বেও কোনো রেসপন্ড করেনি। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পরে দেখলাম আমরা জয়শঙ্কর এলেন। আরো সিগনিফিকেন্ট বলি আপনাকে, কথা ছিল পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার আসবেন, একই লোক, তিনি আসেননি, এসছেন কি স্পিকার, ডাউনগ্রেড করেছে। কি কারণটা কি? ভারত থেকে ভারতের ফরেন মিনিস্টার আসছে বলে স্নাব ভারত পাকিস্তানের পক্ষ থেকে। আমরা কি দেখেছি যে হাসিনার পতনের পরে ভারতের ভ্যাকুয়াম যে সৃষ্টি হয়েছে, সেই ভ্যাকুয়ামের সুযোগে একদিকে পাকিস্তান, অন্যদিকে চায়না ঢুকে পড়েছে, and that's a serious threat to India। এবং সে কারণেই আমরা লক্ষ্য করছি যে একটা চেষ্টা চলছে পর্দার অন্তরাল থেকে বিএনপির সঙ্গে কথা বলতে। আমরা গতকাল জেনেছি কি আমাদের সাথেও কথা চলছে ভারতের। তার মানে ভারত চায় বাংলাদেশে এমন সরকার আসুক যে সরকারটা অ্যাটলিস্ট ভারতের প্রতি আগ্রাসী হবে না বা পাকিস্তানপন্থী হবে না। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি মনে করি যে এই ঘটনাটা which is completely unprecedented, এই 10-12 লক্ষ লোকের এই জানাজা, তারেকের প্রত্যাবর্তন আমাদের পুরো অঙ্কটা বদলে দিয়েছে। আমি শেষ করছি কথা বলে যে আমাদের দেশে এই মুহূর্তে দুটো জিনিস ডেফিসিট, একটা হচ্ছে লিডারশিপের ডেফিসিট তেমন, আর একটা হচ্ছে কি কারেজের ডেফিসিট। তারেকের প্রত্যাবর্তন আমাদেরকে সেই লিডারশিপ ডেফিসিটটা পূরণ করতে উদ্বুদ্ধ করছে। তারেককে ভাবা হচ্ছে পরবর্তী নেতা, লিডারশিপ ডেফিসিট। আর কি বললাম, কারেজ, যেটা বললেন নকিব ভাই, সিম্বলাইজ করছে কি আপোষহীনতা। We need someone who can stand up to bullies. That bullies could be internal, bullies could be internal or external. Thank you. তার সিম্বল হচ্ছে গিয়ে খালেদা জিয়া। অসংখ্য ধন্যবাদ নাকিবুর রহমান, হাসান ফেরদৌস। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, ঠান্ডা পড়েছে, বি কেয়ারফুল। দেখা হবে অচিরেই, আমি মনে করছি। বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।